সকাল থেকে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, থেকে থেকে জোরে বাজও পড়ছে। হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামলো, ভিজিয়ে দিল মাটির বুক। ঝড়ো হাওয়ায় আছড়ে পড়েছে গাছের ডালপালার সাথে গাছের আম জাম। বৃষ্টির রেশ বেশি হচ্ছে, তত আরও আনন্দ মেতে উঠছে কৃষক। কিছুদিন যাবৎ বৃষ্টি না হওয়াতে মাঠে পানি নেই, ধান খেত শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। সেচ ব্যবস্থা থাকলেও বৃষ্টির পানি বেশি উপকারী। মিঠির ঘরের জানলা দিয়ে উকি দিচ্ছে ছড়োয়া থামছে কিনা। বাজে না পড়লে মিঠি এতক্ষণে দৌড় লাগাতো বৃষ্টিতে ভিজতে। বিদ্যুৎ চমকালে মিঠি প্রচণ্ড ভয় পায়, তাই বাধ্য হয়ে ঘরে বসে থাকে। ঘর থেকে দেখছে বাইরে তাদের আম গাছ থেকে অনেকগুলো আম পড়েছে। বাগানে নিশ্চয়ই আমে ভরে আছে। ঝড় আসলে কত আম পড়ে থাকে, লাভের থেকে ক্ষতি হলেও অবুঝ মনে সেটাই বড় আনন্দময় মনে হয়। রীতি তাদের বারান্দা থেকে ডাকছে, মিথি আপা। মিথি রীতির ডাক শুনে বাহির হলো বারান্দায়। মাথা উঁচু করে দেওয়ালের ওপাশে থাকা রীতির উত্তরে বলল, হ্যাঁ বল, কি হয়েছে? রীতি চেয়ারে উঠে দেওয়ালে উপরে উঠে মিথিকে দেখতে পেল। আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, চলো বৃষ্টিতে ভিজে আর আম কুড়িয়ে আনি। হামিদ চাচার আম বাগানের আমগুলো বেশি মিষ্টি। কাল নাফিজ একটা চুরি করে এনে দিয়েছিল, ঝাল ঝাল আম মাখা করলে বেশ জমবে। মিথি মাথা বাড়িয়ে আকাশের দিকে তাকালো। বৃষ্টির রেশ কমেনি, বাজ না পড়লেও মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। বাজ এবং বিদ্যুৎ চমকালে দুটোই ভয় পায় সে, তাই বলল, আম্মা দেখতে পেলে তো যাইতে দিবে না। আগেরবার বৃষ্টিতে ভিজে কি জ্বর বাঁধলাম দেখিসনি? আম্মা কেমন বকে চলে শুনিসনি? তবুও যাব, কিন্তু বৃষ্টি একটু কমুক, ঝড়ো হাওয়া স্থির হোক, একটু অপেক্ষা করি। রীতি মাথা নাড়ালো, আবারও আগের মতো ধীরে বলল, ডাক দিয়েও আমি এখানে আছি, আম্মা যেন শুনতে না পায়। কি রে রীতি, ওখানে কি করছিস? রীতি তার মায়ের প্রশ্নে থতমত খেলো। মিথিকে বলল, আম্মা ডাকছে, আমি কিছু একটা বলে কই আসি। বলে মিথি নেমে পড়ল, দৌড় লাগালো মায়ের ঘরে। মিথি তার কাণ্ডে হাসলো। বয়সে ছোট হলেও একসাথে দুজনের সময় কাটে। কখনো পুকুর পাড়ে বসে, কখনো বা পুরো গ্রাম চষে। প্রহর নিজের ঘরে বসেই বই পড়ছে, প্রায় সকালে খেয়ে ঘুম দিয়েছে। এই বৃষ্টির মধ্যে কোথায় বা যাবে? বৃষ্টির দিনে ঘুম যেমন আরামের, তেমনি বই প্রিয় মানুষদের জন্য বৃষ্টির দিনে বই পড়াও একটা উপভোগের জন্য সময়। প্রহরের হাতে হুমায়ুন আহমেদের কেউ কোথাও নেই বইটি রয়েছে। এই বইটা সে কয়েকবার পড়েছে, তবুও ভালো লাগে তাই পড়ে। কোথাও একটা বাকের ভাইয়ের সাথে সে নিজের মিল পায়। বাকের ভাই যেমন পায়নি তার মুনাকে, হয়তো সেও পাবেন তার প্রিয় নামে ডাকা শুক্তারাকে। বাকের ভাইয়ের ফাঁসি যেমন কাঁদিয়েছে সবাইকে, আমার মন কি কাঁদাবে কেবল সে। পার্থক্য শুধু এতটুকু, বাকের ভাই মৃত আর সে জীবিত নামক হয়ে পৃথিবীতে রয়ে যাবে। প্রহর এবার বইখানা বন্ধ করলো, জানালা খোলা রেখেছে, যার কারণে হাওয়া এসে বইয়ের পাতা লণ্ডভণ্ড করে দিচ্ছে। বই বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো। ঘরের কোণে থাকা তার মায়ের ছবিটার দিকে তাকিয়ে থাকলো। কিছু সময় অতিবাহিত হওয়ার পর নিজ মনে আওড়ালো, তুমি কেন চলে গেলে? তুমি থাকলে আমার জীবনটা আজ অন্যরকম হতো। কাউকে হারানোর ভয়ে তাড়া করে বেড়াতো না, কেউ সীমান্তের তারকাটা বিছিয়ে দিত না, পরিবারহীন ছেলে হয়ে বাঁচতে হতো না, ভালোবাসার মিথ্যে জালে ফাঁসতে হতো না। পৃথিবী বড় নিষ্ঠুর মা, তুমি ব্যতীত কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না। প্রহর, বাবা আছিস? প্রহর চোখের জলটুকু লুকিয়ে ফেলল, দু হাতে চোখের জল মুছে নিল। দরজার কাছে সুচরিতা বেগমকে দেখে হাসি মুখে জানতে চাইল, হ্যাঁ হ্যাঁ বলো মামিমা, কী দরকার? হ্যাঁ দেখো না বাবা, তোর মামা জমির আইল কাটতে পাশে মাঠে গেল, ছাতা নিয়ে যায়নি, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধাবে। এই ছাতাটা দিয়ে তো কত করে বললাম, ছাতা নিয়ে গেল না। মানুষটা কথা শোনে না, আর পরে দেখবো অসুস্থ হয়ে পড়ে থাকবে, তখন আমাকেই যত্ন করতে হবে। প্রহর তাদের ভালোবাসার সুচরিতার বেগমের যত্ন দেখে মুগ্ধ হয়। ভালোবাসাটা আসলেই সুন্দর, মানুষটা সুন্দর মনের, তাই তো সবাইকে আগলে রাখে, ভালোবেসে আপন করে নেয়। প্রহর ছাতাটা নিলে হেসে বলল, তুমি সেবা করো বলেই মামা অসুস্থ হয়ে যায়, ছাতা নিয়ে গেলে
জ্বর বাঁধবে না, যত্ন পাবে না, তাই নিয়ে যায়নি, বুঝছো? সুচরিতা বেগম মুচকি হাসলো, মুখের আঁচল চেপে হাসি আড়াল করলো। প্রহর যেতে নিয়েও আবারও আসলো। সুচরিতা বেগম আসতে দেখে বলল, কিছু বলবি? প্রহর আশেপাশে তাকালো, কেউ নেই, এটাই সময়, প্রীতি আপার সাথে কথা বলবে। সুচরিতার চোখ চিকচিক করে উঠল। কতদিন হলো মেয়েকে দেখা, তো দূরের কথাও বলেনি। যেদিন সবার বিরুদ্ধে গিয়ে সে ছেলের হাত ধরে বেরিয়ে গেল, সেদিন থেকে তার নামও এই বাড়ি থেকে কেউ নেয় না। শমশেরি দেওয়ান এবং তার সব ছেলেদের একই মত, যে মেয়ে বংশের নাম ডুবিয়েছে, আবার একটা নিচু ঘরের ছেলের হাত ধরে চলে গিয়েছে, তার নাম উচ্চারণ হবে না। সেই থেকে 10 বছর কেটে গিয়েছে, মেয়ের সাথে যোগাযোগ হয়নি। সুচরিতা চকচকে অশ্রুসিক্ত চোখে বলল, তোর সাথে ওর যোগাযোগ হয়? হ্যাঁ, আপা তো ঢাকায় থাকে। ভাগ্যের জেরে একদিন ভার্সিটি থেকে ফেরার পথে দেখা হয়েছিল কিছু মাস আগে। তোমরা যাকে অবহেলা, বেকার, নিচু ঘরের ছেলে মেনে নাওনি, সে আজ সরকারি চাকরি করে। প্রীতি আপা সুখে আছে তার স্বামী সন্তান নিয়ে। জানো, পিচ্চিটা একদম আপার মতোই দেখতে। আপা যখন বলল আমি তার মামা হই, কি সুন্দর মিষ্টি কণ্ঠে ডাকছিল মামা বলে। সুচরিতা বেগম যেন আরও নরম হয়ে গেল, চোখের কোণে টুইটুম্বর করছে জ্বর। ভয়ে কিছু বলতে পারে না, চোরা চোখে ভয়ে আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করলো, একবার কথা বলিয়ে দিয়ে, কতদিন কথা বলি না মেয়েটার সঙ্গে। এখন না, রাতে কথা বলবো, এখন আমি যাই। প্রহর তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। সুচরিতা বেগম খুশি হলো, আর একটা কিছু বলার জন্য উদ্বুদ্ধ হলো, কিন্তু প্রহর ততক্ষণে সিঁড়ি বেয়ে নামছে, তাই আর পিছু ডাকলো না, চলে গেল নিজের ঘরে। প্রহর নামতে হুট করে সানিয়া ইচ্ছে করে ধাক্কা দিল, কিছুটা গায়ে ঢলে পড়ার মতো হতেই প্রহর ছিটকে সরে আসলো। প্রহর বুঝতে পারলো সে ইচ্ছে করে ধাক্কাটা দিয়েছে, আর রাগে দাঁত চেপে কিছু বলতে নেবে, তার আগে সানিয়া নেকামো করে বলতে লাগলো, দুঃখিত দেবরজি, আসলে দেখতে পাইনি। তুমি আবার অন্য কিছু মনে করো না, আমি কিন্তু তোমায় দেখতে পাইনি। এরকম আরও অনেক কথা বলে ভালো সাজার চেষ্টা করলো। প্রহরের ব্রু কুঁচকে এলো। সানিয়া চোরা দৃষ্টি লক্ষ্য করে বাম সাইডে তাকালো, দেখলো মিলন দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার এদিকেই। এবার বুঝলো তারা এমন নেকামের অর্থ। মিলন তখনই উপস্থিত হলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমার বউকে জিজ্ঞেস করো, তোমার বউ যা ভদ্র আর এত ভালো, কি বলবো। কোথা থেকে পেলে এমন রমণী? মিলন সানিয়ার দিকে তাকাতেই বলল, তেমন কিছু না, ভুল করে ধাক্কা লেগেছিল তাই। তুমি যাও। প্রহর, কোথায় যাচ্ছিলে? প্রহর চলে গেল। সানিয়া মিলনের সাথে ঘরে যেতে যেতে একবার পিছনে তাকালো। প্রহর দিকে হিংস্র দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে কিছু কথা আওড়ালো, যা সেই ব্যতীত কেউ জানল না। আজ বৃষ্টির কারণে মানিক সাহেব দোকানে যায়নি, অন্য কর্মচারীরা সব সামলাবে। মোহনিয়া বেগম আর মানিক সাহেব ঘরে বসে গল্প করছেন। পাশের আরেক ঘরে তার দাদি শুয়ে আছে। মিথি ফিস করে রীতিকে ডাকলো। রীতি দৌড়ে আসলো, সে যেন এই ডাকার অপেক্ষায় ছিল। মিথি তখন বলল, এখন চল, বৃষ্টির রেশ অনেকটা কমেছে, আর বিদ্যুৎ তো চমকাচ্ছে না। রীতি ঠিক আছে বলে ছুটল। মিথি নিঃশব্দে চোখে ফাঁকি দিয়ে বেরিয়ে গেল। দরজা পেরিয়ে বাড়ির সামনে ফাঁকা ঘর আসতে রীতি দেখা মিলল। মিথি আগেই বলল, কোনোভাবে যদি আজ প্রহর ভাইকে দেখে আমাকে একা রেখে পালিয়েছিস, তবে তোকে আজ ভর্তা বানাবো। অবশ্য বৃষ্টির মধ্যে তিনি বেরোবেন না। রীতি মাথা নাড়িয়ে পালাবে না বলল। দুজনে ছুটলো নদীর আম বাগানের দিকে। তাদের নিজ আম বাগানের আম ভালো লাগে না, ওনাদের বাগানের জিনিস চুরি করে খেতে মজাই আলাদা। যেতে যেতে পথে আরও কয়েকটা বাচ্চার দেখা মিলল, তারা আম কুড়াতে বাহির হয়েছে। একজন মিথিকে দেখিয়ে বলল, মিথি বাবু, মেলা যাইবা না? মিথি যেতে যেতে থেমে গেল, জানতে চাইল, আজ আবার কিসের মেলা? আজ তো সামনের গ্রামে মেলা আছে, আমরা যাব, তুমি যাবে? মিথি একটা আম কুড়িয়ে নিল, পাশে থেকে কামড় দিয়ে উত্তর দিল, মেলায় যাওয়ার বয়স নেই, আব্বা আম্মা একা যাইতে দেবে না। এখন যে বড় হয়েছি, মেলায় কত রকমের মানুষ আসে। মিথির কথা শেষ হতে রীতি বলল, আপা তাহলে আমি যাব। যা, কাদা পানির মধ্যে তোরে কে নিয়ে যাবে? কেন, পিএস ভাই নিয়ে যাবে। আগেরবার যে নিয়ে গেছিল সুনমিতা আপু। পিএস ভাইয়ের সাথে তোমার বিয়ে দেবো, তাহলে পিএস ভাই যেখানে চাইবো নিয়ে যাবেন, সেছাড়া তো কেউ নিয়ে যায় না। মিথি বাঁকা চোখে তাকালো, পা থামিয়ে ছোটো করে রেগে তাকিয়ে বলল, কি বললি? রীতি আমতা আমতা করে বলল, না কিছু না। একটু পর আবার বলল, পিএস ভাইয়ের সাথে তোমার বিয়ে দেবো বলে দৌড় লাগালো। মিথিও তাকে ধরতে ছুটলো তার পিছু পিছু। ঋতু তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আবারও বলল, ছোটোবেলায় নাকি প্রহর ভাইয়ের বউ হতে চাইতে। প্রহর ভাইও মন্দ না, কিন্তু কেমন
আর চুপচাপ থাকে আর সব কিছুতে মানা করে। আমি তারে ভয় পাই একটু। মিথি থামলো। রীতির প্রতি উত্তরে আনমনে উত্তর দিল, বাস্তবতা মানুষকে চুপ থাকতে শেখায়। তিনিও তেমনি বাস্তবতার জালে বন্দী। নিজেকে ভাবেন একা, তাই তো নিঃসঙ্গতাকে কুড়ে খায় যখন পায় দেখা। মিথি আর রীতি ব্যাগ ভর্তি আম কুড়িয়ে নিয়ে আসছিল। হুট করে রীতির চোখ যায় তাদের আম বাগানের দিকে। মিথির হাত ঝাঁকিয়ে বলল, ওটা প্রহর ভাই না? মিথি তাকালো। তাদের থেকে একটু দূরে দেখলো, হ্যাঁ প্রহর ভাই, কিন্তু ঠিক এমন নিস্তব্ধ কাকতাড়ুয়ার মতো ঠায় দাঁড়িয়ে আছেন কেন? বৃষ্টি কি ওনার পছন্দ? তবে নির্জীবের মতো দাঁড়িয়ে থাকবে কেন? রীতি তখনই হাত টানলো আর বলল, চলো তাড়াতাড়ি, প্রহর ভাই দেখলে আবার বলবে কোথা থেকে আমি নিয়ে আসলাম। মিথি গেল না, ওকে বলল, তুই যা, আমি আসছি। রীতি কোনো কথা না বলে ছুটল। ভয়ের সামনে সে নেই। মিথি প্রহরের দিকে তাকিয়ে ধীরে ধীরে তার দিকে অগ্রসর হলো। হাতের ছাতাটা একটা বাচ্চা ছেলের, তাকে দিয়ে ওই গ্রামে ভিজে গেল। প্রহর ঠায় দাঁড়িয়ে জীবনের হিসাব নিকাশ করছিল। হুট করে তার পাশে কারো অস্তিত্ব টের পেয়ে ঘুরে তাকালো। মিথি খানিকটা চমকে উঠল। প্রহরের চোখ লাল হয়ে গেছে, মুখটা কেমন যেন লাগছে। প্রহর এক দৃষ্টিতে চেয়ে আছে মিথির পানে। হাতের ছাতাটা শক্ত করে ধরে মিথি প্রশ্ন করলো, এখানে দাঁড়িয়ে বিচ্ছেন কেন? আমাদের জ্ঞান দেন কিন্তু নিজে মানেন না। হাতের আঙ্গুলের দিকে দেখুন, কতক্ষণ থেকে বিচ্ছেন যে সাদা হয়ে গেছে। প্রহর দৃষ্টি নামালো, এক পলক চেয়ে মাঠের পানে তাকালো, উত্তরে বলল, বৃষ্টি তারও প্রিয়, তাই ভিজছি। আর তাকে উপলব্ধি করছে। বাস্তবে কি আর তার সাথে বৃষ্টি বিলাসের সুযোগ হবে? সে তো অন্য কারো ঘরে বৃষ্টি বিলাসিনী রানী হবে। কে সে? আশেপাশে থাকে যে, বলেই চমৎকার হাসল প্রহর। মিথির শরীর কেঁপে উঠল ঠান্ডায়। প্রহরের হাসি যেন শীতলতা আরও বাড়িয়ে দিল। আশেপাশে বলতে কে? শ্রাবণী আপা নয়তো? এতটুকু ভাবতে মিথি চমকে উঠল। হ্যাঁ, শ্রাবণী আপা হতে পারে, কারণ তার কাল বাদে পরশু বিয়ে, তাকে হারিয়ে ফেলবে একথা সেদিনের বলা কথার সাথে সে মেলালো। বাড়ি যা ঠান্ডা লাগবে। প্রহরের আদেশের সুরে কথা বলা কথায় মিথি ভাবনা থেকে বেরোলো। বলল, আপনিও চলেন, এখানে থেকে কি করবেন? প্রহর আবারও তাকালো। ঠান্ডায় কাঁপতে থাকা মেয়েটার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। কোনো কথা না বলে পা চালালো। মিথি চোখ ধরে তার চলা দেখে সেও দৌড়ে গিয়ে পাশে দাঁড়ালো। পাশাপাশি হয়ে পা চালানো একসাথে। মিথি দৃষ্টি অন্যদিকে থাকলেও প্রহরের দৃষ্টি তার ওই পানে। বৃষ্টি পছন্দ, তাহলে কাঁপছিস কেন? ঠান্ডা লাগছে। বৃষ্টির পানি অনেক ঠান্ডা, তবু ভিজতে লাগে মজা। মেয়ে মানুষের মন বোঝা বড়, তাই নিজেও জানে না তারা কি চায়। মিথি চকিত নয়নে তাকালো, থেমে জিজ্ঞেস করলো, আপনি কি চান বলুন তো? আপনাকেও তো আমি বুঝি না। আমি চাই আমার হৃদয় আকাশে বৃষ্টি হয়ে নামুক সে। দুপুর হতে বৃষ্টি থেমে গেছে। এখন সময়টা বিকেল, চারিদিকে কাদা পানি যাত্রা অবস্থা। হাঁটতে গিয়ে কেউ পিছলে পড়ছে, তা দেখে মিথি, রীতি আর রুহেল গড়াগড়ি খাচ্ছে। তখনই আগমন হলো পিয়াসের। রীতি তাকে দেখি আবদার জুড়ল, পিয়াস ভাই, সামনের গ্রামে মেলা হচ্ছে, নিয়ে যাবে না? পিয়াস তাদের সামনে দাঁড়ালো, বলল, এক কাদা পানির মধ্যেও যাবি? গ্রামের মধ্যে কাদা পাকা রাস্তায় তো আর কাদা নেই। পিয়াস রাজি হলো, বলল, ঠিক আছে, তৈরি হয়। আমি একটু পর তৈরি হয়ে নিয়ে যাব। রীতি আনন্দে আত্মহারা। পিয়াস হাসলো। মিথির দিকে চেয়ে জিজ্ঞেস করলো, তোর জন্য কিছু আনবো? মিথি খুশি হলো, হেসে বলল, কাছের চুড়ি আর আলতা এনো। পিয়াস হেসে উঠলো, বলল, সবসময় শুধু চুড়ি? এত চুড়ি দিয়ে কী করিস? কাছের চুড়ি ভালো লাগে, আপনি ছেলে মানুষ, তা বুঝবেন না। পিয়াস চলে গেল। রুহেল হতাশ হয়ে বলল, আমারে কেউ জিজ্ঞেস করে না আমার জন্য কী আনবে। মিথ্যা রেগে তাকালো, বলল, তোর বোনকে তুই নিয়ে যাচ্ছিস না কেন? অন্য কারো কাছে আবদার করছে? কেমন ভাই তুই? রুহেলের আবারও হতাশাময় উত্তর, আর মেলা, আমার জীবনটা হয়ে গেছে খেলা। মিথি আর রীতি সেখান থেকে উঠে গেল। রুহেলের হতাশাময় ফাজলামো কথা তাদের ভালো লাগছে না। রুহেল প্রহরকে দেখে বলল, প্রহর ভাই চলেন মেলায় যাই। প্রহরের সোজা সাপটা উত্তর, আমি মেলায় যাই না। এতটুকু কথা মিথির কানে পৌঁছালো। মিথি প্রহরের মুখের দিকে তাকালো। শ্যামলা মুখখানা কিছুটা অসহ্য বেদনার ছায়া, হয়তো শ্রাবণের জন্য। ভুল ভাবনা নিয়ে সে চলে গেল। রীতি যেতে যেতে বলল, প্রহর ভাই বাদ, সে মেলায় যায় না। বিয়ের পর তোমার জন্য চুড়ি আলতাও এনে দিবে না, আমাও মেলায় নিয়ে যাবে না, তাই সে বাদ। পিয়াস ভাই ঠিক আছে, কত ভালো, তাকে দুলাভাই হিসেবে মানতে রাজি। কত সুন্দর তোমার পছন্দ শুনে।
আবদারও রাখি বড় আব্বাকে বলবো তার সাথে তোমার বিয়ে দিতে। মিথি শুনলো, তবে এবার আর কিছু বললো না, বলার ইচ্ছে করলো না, নয়তো বা অন্য কিছু কারণেও হতে পারে। এখন যাবে সে তার প্রিয় পুকুর পাড়ে। তখন সন্ধ্যা, সূর্য ঘুমটা দিয়েছে কিছুক্ষণ আগে, কৃষকেরা ঘরে ফিরেছে, বাচ্চারা পড়তে বসেছে, মায়ের ব্যস্ত হয়েছে রান্নার কাজে। মাঠঘাট পানিতে টইটুম্বুর হয়ে গেছে, পুকুরের কানায় কানায় হয়ে গেছে একদিনের বৃষ্টিতে। এখন প্রবল বাতাস বইছে, মাঝে মাঝে কোলা ব্যাঙের ডাক ভেসে আসছে। মিথি দুপুরে আমগুলো কেটে রেখেছে, জাল পুড়িয়েছে, মাখবে বলে অপেক্ষা করছে শুধু রীতি আসার। সে মেলায় গিয়েছে, এখন আসেনি। মানিক সাহেব তখনই বাইরে থেকে আসলেন, হাতে ছোট জাল। যেখানে কতগুলো মাছ গেঁথে আছে, পুঁটি, কই, টাকি, ট্যাংরা, এসব মাছ। গ্রামের বর্ষার সময় মাঠে কত মাছ পাওয়া যায়, সেসব মাছ পুকুরে চাষ করা মাছের থেকে বেশি সুস্বাদু। বিশেষ করে মিথির ছোট মাছ বেশি পছন্দ। এতগুলো মাছ দেখে মিথির দৌড়ে উঠোন থেকে আসলো। মোহনিয়া বেগম রান্না বসিয়েছে, তাই সে বাবার সাথে মাছ জাল থেকে ছড়াচ্ছে। আব্বা, এত মাছ কই পেলে? আমাদের জমির ওই দিকটা পানির স্রোত যাচ্ছে, পাশে বিলের জন্য তো এত মাছ পাইলাম, রাতে আবার জাল ফেলে আসবো, সকালে বেশি পড়বে। মিথি খুশি হলো। মোহনী বেগম তখনই রান্নাঘর থেকে বেরোলে, এত মাছ দেখে বলল, এত মাছ রীতিদের একটু দিয়ে আয়। মানিক সাহেব বলল, ছোটো জনও মাছ ধরেছে, পারলে ওই বাড়িতে দিয়ে আসো। বড় আব্বা ছোটো মাছ পছন্দ করে। মোহনিয়া বেগম একটা বালতি করে কিছু মাছ নিলেন। মিথিকে বলল, মাছ করে বড় ভাবিকে দিস। মিথি মাথা নেড়ে বালতি নিয়ে ছুটল। অলিন্দ নেড়ে প্রবেশ করতে দেখলো মেরিনা আর অরুণা বসে আছে উঠোনে। মিথি থমকে দাঁড়ালো। মেরিনা দৃষ্টি তার দিকে, তবে আজ স্বাভাবিক আছে, কিছু বললো না। অরুণা বলল, হাতে কি? ছোট মাছ, আম্মা পাঠালো। বড় মা কোথায়? বড় ভাইয়ের জ্বর এসেছে, ঘরের জলপট্টি দিয়ে দিচ্ছে। ওহ, তাহলে মাছগুলো কাকে দিব? অরুণা সানিয়াকে ডাকলো। সানিয়া দৌড়ে আসলো, মিথিকে দিকে তাকালো। হাতের মাছের বালতি দেখে ডাকার কারণ বুঝতে পারলো। মিথির দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে অরুণাকে বলল, হ্যাঁ আম্মা বলুন। মাছগুলো নিয়ে গিয়ে মাছগুলো নিয়ে গিয়ে আনিসের মাকেও দাও, সে একা পারবে না, তুমিও হাত লাগিও, আমার রান্নার জোগাড় করব। সানিয়া কিছু বললো না, মিথের হাত থেকে ছটকা দিয়ে বালতি নিল, ভেতরে রাখলো, মুখে প্রকাশ করলো না, চলে গেল কলপাড়ের দিকে রাখতে। মিথি আশেপাশে একবার তাকালো, কাউকে দেখা গেল না। শ্রাবণী আর নবনী ঘর থেকে বেরোয় না। শার্লিন তখন নিচে নামলো। মিথি তাকে দেখে বলল, আপা চলো, আম্মা তুমি খাবে না? আম্মা খাওয়ার কথা শুনতে তার জিভে জল আসলো। চটপট বলল, খাবো না মানে? এখনই চল। শার্লিন মিথির সাথে হাঁটা দিল। গেট বেরোতেই বাইকের শব্দ আরও ভেসে আসলো। দুজনে থেমে গেল। রীতির কণ্ঠ শোনা যাচ্ছে, তার মানে মেলা থেকে এসেছে। বাইক থামতে রীতি নেমে দৌড়ে আসলো। পিয়াসও নেমে আসলো। পিছনে দেখা মিলল নবনীর। রীতি তো সেই খুশি মেলায় যেতে পেরে। মিথি ভাবছে, নবনী আবার কখন গেল, দেখলাম না তো। নবনী নামতে গিয়ে পায়ে কাদা লেগেছে বিধায় সে বাড়ির ভেতরে গেল। পিয়াস মিথির সামনে 2 ডজন লাল নীল কাচের চুড়ি আলতা টানিয়ে ধরল। মিথি খুশিতে যেন নেচে উঠল, হাতে নিয়ে বলল, ধন্যবাদ পিয়াস ভাই। পিয়াস হাসলো, মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। প্রিয়জনের মুখে হাসি যে তৃপ্তি দেয় কেবল আমিই জানি। তখনই শার্লিন পাশ থেকে বলল, আমার কই, পিয়াস ভাই আমার জন্য কিছু আনুনি? পিয়াস আরেক হাত থেকে ওর চড়ি দিল, বলল, সবার জন্য এনেছি, এগুলো নিয়ে যা মিথি, বলে জিলেপি, খাজা, বাতাসা প্যাকেট বের করে দিল। মিথি নিল, শার্লিনকে নিয়ে বাড়িতে গেল। রীতিকে হাঁকলো একটু পর আসতে। সবাই যখন স্থান ত্যাগ করলো, দূর থেকে দেখে কেউ একজন ফিচাল হাসলো। দাঁড়িয়ে রইল আধারে হারিয়ে যাওয়া শুভ্র মেঘের পারে। চার রং এখনো কালো ভেসে সেজেছে। দিনে যে আকাশে চকচক করে, রাতে সে আধারিতে নিমজ্জিত হয়ে পরিবর্তন হয় তার রূপের। মিথি আর শালীন সবে উঠোনে উঠতে যাবে, তখন পা পিছল ধপ্পরে পড়ে গেল। ধপাস শব্দের সাথে ব্যথাতুর চিৎকার দৌড়ে এলো মোহনিয়া বেগম। এসে দেখে মিথি পড়ে গেছে। হাতে থাকা কাছের চুড়িগুলো ভেঙে হাতে গেঁথে গেছে। হাত থেকে গোল গোল করে রক্ত পড়ছে। মোহনিয়া বেগম মেয়ের হাতের শাড়ির আঁচল চেপে ধরলো। তখনই প্রহরের আগমন হলো। বলল, কি হয়েছে? মিথি চিৎকার করলো নাকি? কথাটুকু বলতে নজর গেল, মিথি মাটিতে বসে আছে, হাত থেকে রক্ত পড়ছে। মোহনিয়া বেগম ততক্ষণে ঘরে গেছেন ওষুধ আনতে। শার্লিন হাতে গেঁথে যাওয়া চুড়ি টুকরো বাহির করতে
গেলে মিথি ব্যথা চোখ বন্ধ করে মৃদু চেঁচাচ্ছে। প্রহর বসে পড়লো, শালীনকে সরে নিজে মিথির হাতটা ধরলো, অশ্রু টলমলে চোখের দিকে একবার তাকিয়ে আলতো করে চুরির টুকরোগুলো বাহির করলো যেন ব্যথা না পায়। মিথি চোখ বন্ধ করে আছে। প্রহর এবার বলল, চোখ খোলো। মোহনে বেগম ততক্ষণে ভায়োডিন আর তুলো এনে এসেছে। প্রহর তুলেও দিয়ে রক্ত পরিষ্কার করে ভায়োডিন দিয়ে দিল। ব্যান্ডেজ না থাকে নতুন কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দিল। ক্ষত গভীর না হলে অনেক জায়গায় কেটেছে। প্রহরের হাতেই এখনো মিথির হাত। অনুভূতির থেকে তীব্র ব্যথা অনুভব করছে সে। যার সাথে হবে না সন্ধি তার হাত ক্ষণিকের জন্য ধরাই বড় কষ্টকর। মিথি চোখ খুলে হাতের দিকে না তাকিয়ে ভাঙা চুড়িগুলোর দিকে তাকাচ্ছে। প্রহর ধীরে ধীরে বলল, ব্যথা বেশি করছে? ধীর কণ্ঠে মানুষটার শীতল কণ্ঠ শুনে মিথি তাকালো। চোখে চোখ পড়লো। অজানা অনুভূতি বয়ে গেল দুজনের মনে। এই অনুভূতি কেউ অনুভব করে, কেউ বা নামের অনুভূতি ভেবে উড়িয়ে দেয়। মিথি মাথা নাড়িয়ে বলল, অল্প, সমস্যা হবে না বলে উঠে দাঁড়ালো। কিন্তু পায়েও ব্যথা অনুভব করে পড়ে যেতে নিল। পড়ে যাওয়ার আগে প্রহর দুই হাতে আগলে নিল মিথির হাত। আবার সেকেন্ডে ছেড়ে দিল। মিথি ততক্ষণে দাঁড়ালো। মোহনিয়া বেগম মিথিকে নিয়ে ঘরে এলো। প্রহর দাঁড়িয়ে রইল। যে অনুভূতি তার মধ্যে প্রভাবিত হচ্ছে তা কেবল যন্ত্রণা বাড়াবে। শার্লিন চুপ করে এতক্ষণ দেখলো। প্রহরের দিকে তার ভিন্ন দৃষ্টি ছিল। প্রহর বাড়ি থেকে বেরিয়ে আসলো, পিছু পিছু শার্লিনও আসলো। পিয়াস সবে বাড়ি থেকে বেরিয়েছে। তখনই শার্লিনের প্রহরকে দেখে মিথিদের বাড়ি থেকে বেরোতে দেখে জিজ্ঞেস করলো, দুজনে একসাথে? মিথি কই? শার্লিন জবাব দিল, মিথি পড়ে গিয়ে কাঁচের চুড়ি ভেঙে গেঁথে গিয়েছিল। এতটুকু শুনতে পিয়াস তাদের বাড়ির দিকে এগুলো। শার্লিন চেয়ে রইল। তারপরে প্রহর নিশ্চুপ একবার তাকালো, তারপর অলিন্দ নেড়ে প্রবেশ করলো। কিছুক্ষণ নিজের সাথে অঙ্ক কষলো। হিসাব মিলছে না, তাই পা বাড়ালো তার নেড়ে। সমস্যার দেওয়ান ছেলেদের নিয়ে বৈঠক বসিয়েছেন নাতনির বিয়ের সব আয়োজন নিয়ে। কাকে কাকে দাওয়াত দেওয়া বাকি সেগুলো হিসাব করছে। সাহার দেওয়ান বলছেন সব মেয়ের বিয়েতে কিছু ত্রুটি রাখবে না। সুলাইমান দেওয়ান জ্বরে গায়ে শাল জড়িয়ে চুপ করে শুনছে। পিয়াস তখনই আসলো। শমশের দেওয়ান তাকে দেখে বলল, ডেকোরেটর সব ঠিকঠাক? সানোয়ার কবে আসবে? সে কিছু বলেছে? হ্যাঁ, সব ঠিক করা আছে, কালকে সকালে এসে সাজাবে সব। আর শিহাব বলল, আজ রাতে গাড়িতে উঠবে, কাল ভোরে আসবে। চাচুর ছুটি মাত্র 4 দিন দিয়েছে। শাকিরার স্কুল আছে, চাচিরও কাজ আছে, এজন্য বলেছে বেশি দিন থাকতে পারবে না। শমশের দেওয়ান এবার সেলিমকে বলল, বিনু আসলে তোমার বউকে বলবে যেন বাড়াবাড়ি না করে। তোমাদের ভাগ্য খারাপ, সেখানে অন্যের দোষ দিয়ে লাভ নেই। সে অতিথি হিসেবে আসবে। সেলিম মাথা নাড়ালো। উঠে গেল তখনই। বিনু সেলিমকে ভালোবাসতে এটা সবাই জেনেছিল। সেলিমের সাথে বিয়ে দিতেও চেয়েছিল, কিন্তু ভালোবাসত মেরিনাকে, তাই তো তাকে বিয়ে করেছিল। বিনু সেদিন কেঁদে কেঁদে বলেছিল, যদি আমায় প্রশ্রয় না দিতে তবে ভালোবাসা তৈরি হতো না। যদি পছন্দ নাই করতে, প্রেমের কথা বললে হাসতে কেন বলতে না আমি অন্য কাউকে পছন্দ করি? এর জবাব সে দিতে পারেনি। সে মজা ভেবে উড়িয়ে দিত, সিরিয়াস নিত না, তা বুঝিনি। যখন বুঝেছে তখন অনেক দেরি হয়ে গেছে। বিনু অশ্রুসিক্ত চোখ তার মন গলাতে পারেনি। সেখানে বসত ছিল অন্যজনের। সে অশ্রুর মূল্যায়ন হয়তো দিতে হচ্ছে অসুখী জীবন দিয়ে। ভোরবেলায় মিথির ঘুম ভাঙলো, আড়মোড়া দিয়ে উঠলো। এখনো সূর্য ওঠেনি। হাতের দিকে তাকালো। ব্যথা স্বল্প আছে, কিন্তু তার কাছে গুরুত্বহীন। এমন ব্যথা খেলতে ছুটতে গিয়ে কত পেয়েছে, তবে তার খারাপ লাগা তার পছন্দের চুড়িগুলো ভেঙে ফেলেছে। মন খারাপটা ভালো করতে জানালা খুললো। ভোরের হাওয়া খেতে। উপরের দুটো জানালা খোলা থাকে, শুধু নিচের জানালা পাকা। দুটো খোলার সঙ্গে সঙ্গে দক্ষিণে হাওয়া মন ফুরফুরে করে দিল। মিথি চোখ বন্ধ করে অনুভব করলো ভোরের দমকা হাওয়ায় চুল উড়িয়ে দিচ্ছে, সাথে শরীর মন দুটি শীতল করছে। চোখ খুলে মুরগিটাকে সূর্য ঘোমটা তুলছে সবে। হঠাৎ তারা চোখ পড়লো জানালার উপরে। দেখতে পেল জানালার শিখে কিছু একটা বাধা। মিথি আগ্রহ নিয়ে শুতে বাঁধা একটা প্যাকেটটা নিল। কিছু আজও বুঝতে পারছে না এবার এখানে এই অবস্থায় কেন, কি রাখলো দেখার আগ্রহে খুললো। খোলার সাথে সাথে আনন্দের ঢেউ খেললো। মন ভাবনায় পড়লো। প্যাকেটের ভেতরে আরেকটা খবরের কাগজে মোড়ানো 2 ডজন কাচের চুড়ি আর ছোট একটা চিরকুট। খুলে লেখা আছে, হাসি মুখে বিষাদ মানায় না, সবসময় হেসো, দুঃখ আসলেও গিলে নে, আমায় একটু বলিও। মিথির ঠোঁটে লেগে থাকা হাসিটুকু শিথিল হলো। বিস্ময় নিয়ে ভাবতে লাগলো, তবে কি পিয়াস ভাই রেখেছে? আর রাতে তো বললো আবার এনে দিবে। তবে কি রাতের মধ্যে এনেছে? হয়তো তিনি ছাড়া আর কেউ বা আনবে। আর কেউ তো মেলায় যায়নি।
আপন মনে ভেবে নিল সে। তারপর চুড়িগুলো হাতে পড়লো, হাত ঝাঁকিয়ে রিনি ছিনিয়ে আওয়াজ তুলল, নিজ মনে খিলখিলিয়ে হেসে উঠল। সামান্য জিনিস যেন তার সুখের কারণ, যে সুখ দামি জিনিস দিয়েও অনেকে পায় না। সূর্য ডুবছে এখনই, আধার নেমে আসার আগে সকলের ছুটাছুটি কাজ শেষ করতে। আজ কড়া রোদ হওয়ার কারণে মাটি অনেকটা শক্ত হয়েছে, কাদা কমেছে অনেক জায়গায়। অলিন্দনের আজ রঙিন হয়েছে, সেজেছে নববধূ রূপে। আজ শ্রাবণের গায়ে হলুদ, কাল বিয়ে। গ্রামের মানুষের ভিড় জমেছে দেওয়ানবাড়ির নাতনির গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে। পুরো বাড়ি ছোট রঙিন ঝিকিমিকি বাতি দিয়ে সাজানো হয়েছে। সন্ধে নামতে লাল নীল সবুজ বাতির আলোয় রঙিন হলো চারপাশ। বাচ্চারা আনন্দে দৌড়াচ্ছে, খেলছে। গ্রামে এর আগে এত আয়োজন বিয়ের আগে কখনো হয়নি, আর হবেই বা কী করে। দেওয়ানবাড়ির মানুষদের থেকে প্রভাবশালী আর কেউ নেই বললেই চলে। আর যারা আছে তাদের ছেলেমেয়ের বিয়ে হলেও এত আয়োজন হয়নি। মিথি, তোদের হলো? মিথির মায়ের ডাক। ঘর থেকে দৌড়ে আসলো মোহনিয়া বেগম। মেয়ের দিকে তাকালো, শাড়ি পরেছে কিন্তু ভালো করে গোছাতে পারেনি। শার্লিনও বেরোলো, তারও একই অবস্থা। তোর এটা কী পরেছিস? শাড়ি পরেছিস নাকি পেঁচিয়েছিস? শার্লিন মুখ কালো করে বলল, মামি তুমি পরিয়ে দাও না। আমরা তো পারছি না, বাড়িতে সবাই কাজে ব্যস্ত। সেজন্য আমি সুন্দর শাড়ি পরাতে পারি, কিন্তু সে শ্রাবণী আপার নবনী আপাকে পরিয়ে দিচ্ছে, তারপর দিবে ওনার মেয়েকে। সিরিয়াল ধরে থাকলে দেখা যাবে গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তবু আমাদের শাড়ি পরা হবে না। মোহনিয়া বেগম কাজে তাড়া দিয়ে বলল, ভাবি যেতে বললো তাড়াতাড়ি। শাহানা কোথায়? আমরা তো ব্যস্ত আছে, কাজের সময় বলতে গেলে দিবি ধমক। তুমি পড়িয়ে দাও না মামি। মোহনিয়া বেগম দম ছাড়লো, উপায় না পেয়ে বলল, ঠিক আছে তাড়াতাড়ি চল, তোদের পরিয়ে দিয়ে যেতে হবে। মোহনিয়া বেগম দুজনকে সুন্দর করে ঠালা শাড়ি পরিয়ে দিল। গ্রামের যেভাবে পরে ঠিক সেভাবে কুচি ছাড়া শাড়িতে দুজনকে সুন্দর লাগছে। মোহনিয়া বেগমের কাজ শেষ হতে উঠে পড়ল, বলল, আমার কাজ শেষ, এখন যা সাজ, বাকি আছে গোরা একে করে নিয়ে, বলেই চলে গেল। বাকি সাজগোজ শার্লিন ভালো পারে। মেথি শাড়ির পাড়ের সাথে মিলিয়ে লাল চুড়ি পরলো। আজ ভোরে জানালে রেখে যাও চুড়িগুলো। ঢালা হলুদ শাড়িতে লাল পাড় মিলিয়ে লাল কাচের চুড়ি আর চোখে সামান্য কাজল পরলো। এবার বাকি লাল আলতা পরা। মেথি আলতা পরতে গেলেই লেপটে ফেলে। শার্লিন চোখে কাজল দিচ্ছিল আর আলতা হাতে বসে থাকতে দেখে বুঝতে পারলো কাজল দেওয়া শেষ করে বলল, আমি পরিয়ে দিচ্ছি, দে। আলতা একটা বাটিতে ঢেলে নিল, ছোট তুলিতে করে লাল পাড় আঁকলো সুন্দর পায়ে। ধুতে আলতা পায়ে যেন ফুটে উঠেছে আলতা। শার্লিন হেসে বলল, হলুদের সাথে লাল পাড়ওয়ালা শাড়ি পরেছে, সাথে পরেছে লাল কাচের চুড়ি, টানা চোখে কাজল এঁকেছে, পায়ে দিয়েছে আলতা। রূপবতী থেকে এবার লাগছে স্নিগ্ধ মায়াবী কন্যা। মিথি লজ্জায় পেয়ে মাথা নিচু করলো, বলল, কী যে বলো আপা, আমার থেকে তুমি কম সুন্দর? তোমার চোখ আমার কাছ থেকে বেশি সুন্দর লাগে। শালে নিজেও পায়ে আলতা দিতে লাগলো। মিথিকে বলল, আলতা শুকিয়ে গেলে ঋতুকে ডাক দিস, ও আলতা পড়তে চেয়েছিল। ছোট মন না দিলে আবার মন খারাপ করবে। মিথি পায়ের দিকে তাকালো, আলতা শুকিয়ে গেছে। বিছানা থেকে উঠে পড়লো। ঘর থেকে বেরিয়ে সামনের দরজার কাছে যেতে দেখলো অনেক মানুষ এসেছে, কিছু ছেলেও এসেছে। এই এক সমস্যা, যেখানে বেশি ছেলেরা থাকে সেখানে দিয়ে হেঁটে যেতেও কেমন জানি লাগে। দরজা সামান্য ভিড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, ওকে কেউ দেখতে পাচ্ছে না। কেউ একজন দূর থেকে লাল আলতা পরা হাত দেখতে পেল। বাইরে আলো থাকার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না। লাল আলতা হাতে সামান্য হলুদ শাড়ির অংশ দেখা যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে এলো। মিথি শুনতে পাচ্ছে কেউ এদিকে আসছে, কেউ আসছে দেখার জন্য দরজাটা আরেকটু ফাঁক করে উঁকি দিতে খুব সম্মুখে দুটো চোখ নজরে আসলো। পুরো মুখখান দেখতে পেয়ে শটান হয়ে দাঁড়ালো। দরজার উপাশে প্রহর ভাই দাঁড়িয়ে, এপাশে মিথি। দুজনের দূরত্ব সামান্য, চোখে যেন চোখ পড়েছে আর সরতে চাইছে না। কাজল চোখে আটকে গেছে যে আঁকি কষ্টসাধ্য ফেরানো সে পরখের দৃষ্টি। মিথি এবার সরে দাঁড়ালো। দরজাটা পুরো খোলার আগে প্রহর বাড়ির ভেতর আসলো। তার দৃষ্টি এখনো মিথির দিকে। চোখ থেকে এবার পুরো মিথিকে দেখতে নিল। হলুদ শাড়িতে হলুদ পরি লাগছে, কাটা হাতে আঙ্গুলে আলতা পড়েছে, লাল চুড়িও রয়েছে। সেদিকে চেয়ে থেকে বলে উঠল, কাজল চোখে না দিয়ে নজর টেকে দিবি? এমন রূপে কে ঘায়েল হয় বলা তো যায় না। মিথির চোখ টিপি টিপি করে তাকালো। প্রহর বাইরে থেকে এমন কথা সে প্রথম শুনল, তাই বলল, আমাকে কি বেশি সুন্দর লাগছে? শুধু সুন্দর না, অসম্ভব সুন্দর লাগছে, ঠিক যেন অপরূপা। মিথি প্রশংসা শুনে আনন্দ হলো। তখন শার্লিন ঘর থেকে বলে উঠল, মিথি, রীতিকে ডেকে নিয়ে আসিস নাকি? মিথি
কানে সেটা পৌঁছালো। তখন প্রহর কী হলো কে জানে তড়িৎ গতিতে বাড়ি থেকে বেরিয়ে গেল। মিথি অবাক চাহনিতে তাকিয়ে রইল। প্রহর গিয়েও আবার ফিরে আসলো দরজা থেকে, বলল, আমি রীতিকে ডাক দিচ্ছি, তৈরি হয়ে একসাথে আসবি। মিথি উত্তর দেওয়ার আগে আবার প্রহর চলে গেল। মিথি ভাবতে ভাবতে ঘরের দিকে গেল। মিথিকে একা আসতে দেখে জিজ্ঞেস করলো, রীতি কোথায়? আসছে। ঠিক তখনই রীতি দৌড়ে আসলো। পিছনে রুহেলও আছে, সাথে রিনিতা এসেছে। রিনিতা হলো সানোয়ার দেওয়ানের মেয়ে, শহর থেকে আজ ভোরে এসেছে। সে মিথির সমবয়সী, ভারী মিষ্টি দেখতে। মিথিকে দেখে বলল, আপু আমাকে আলতা দিয়ে দাও। আমি পারি না রিনিতা, শার্লিন আব্বা দিয়ে দিবে, বসো। শার্লিন দুজনকে আলতা পরিয়ে দিল। রুহেল তাদের দেখে বলল, মাইয়া মানুষের কত সাজ, বাপরে, ছেলেদের একটা শার্ট আর প্যান্ট বা লুঙ্গি পরলেই সাজ শেষ, আর তোদের সাজের শেষ নেই। রাস্তাঘাটে অনিমাকে দেখলো বলো, কানে দুল, পায়ে নুপুর পরে সুন্দর লাগছে, সাজলে পরি লাগে, আর এখানে এসে জ্ঞান দাও, যাও এখান থেকে। মিথির কথায় রুহেল মুখখানা চুপসে গেল, বেচারা ফেসে গেল সবার সামনে। শার্লিনের মধ্যে প্রশ্ন তুলল, রুহেল ভাই আপনি এসব করে বেড়ান? মেয়েদের পিছনে ঘোরা মোটে ভালো কাজ নয়। আমি মেয়েদের পিছনে ঘুরি না, শুধু একটা মেয়ের পিছনে ঘুরে তবুও পাত্তা দেয় না। দিবে কী করে? ঘরে যে শত্রু রয়েছে সারাক্ষণ আমার নামে বদনাম করে, বদমাইশটা। বলে মিথির দিকে রেগে তাকালো। মিথি হি হি করে হেসে উঠলো। তখনই বাইরে দেখে পিয়াসের কণ্ঠ ভেসে আসলো, তোদের জন্য অনুষ্ঠান থেমে আছে, তাড়াতাড়ি আসবি নাকি শেষ হলে যাবি? শার্লিন এতটুকু বলেই থেমে গেল। ঘরের দৌড় মারিয়ে চোখ পড়ল মধ্যমণি হয়ে বসে থাকা মেয়েটির উপর। মিথিকে তো বউ লাগছে, চল তোদের সবগুলোকে একসাথে বিয়ে দিয়ে দিই। পিয়াসের কথায় রীতি দাঁত বাহির করে বলল, মিথি আপার সাথে তোমার বিয়ে দেব। মিথি চোখ পাকালো, বাকি সবাই মজা ভেবে হেসে উড়ে দিল। পিয়াস শুধু বলল, তোকে আগে বিয়ে দিতে হবে, সারাদিন বিয়ে বিয়ে করিস, পড়াশোনা নাকি ভালো লাগে না বলিস। রীতি হেসে বলল, ঠিক আছে দাও, এখন চলো, নয়তো অনুষ্ঠান শুরু হবে। সকলে একসাথে বেরোলো। গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়েছে। বাড়ির বড়রা আগে হলুদ দিয়েছে, এখন দিচ্ছে বাকিরা। স্টেজে শ্রাবণীর পাশে বসে আছে নবনী, শার্লিন, রিনিতা আর মিথি। রীতি একটু আগে উঠে গেছে। চারিদিক নাচ গানে মুখরিত হয়ে আছে, আনন্দে মেতে উঠছে অলিন্দ নীড়। সবাই হলুদ মাখাতে আসলে বউয়ের সাথে থাকা সবাইকে মিষ্টি ফল খাওয়াচ্ছে। খেতে খেতে মিথি আর খেতে ইচ্ছে করছে না। তখনই পিয়াস আসলো, পরনে হলুদ পাঞ্জাবি। মেয়েরা সব একই রকমের শাড়ি আর ছেলেরা একই রকমের পাঞ্জাবি পরেছে। পিয়াস এসে শ্রাবণীকে হলুদ মাখালো, সাথে মজা করে বাকিদের মাখালো। মিথিকে মিষ্টি খাওয়াতে গেলে সে খেতে চায় না। পিয়াস জোর করে করাতে চামচ মুখে নেয়। তখনই চোখ পড়ে হলুদ পাঞ্জাবি পরে দূরে দাঁড়িয়ে আছে প্রহর। দৃষ্টি তাদের দিকে, দৃষ্টি বড় করুণ লাগছে। তখনই মনে পড়ল শ্রাবণীর কথা। নিজ মনে ভাবা শ্রাবণীকে প্রহর পছন্দ করে, এজন্য হয়তো কষ্ট পাচ্ছে। মিথির খারাপ লাগলো। সবাইকে আসছি বলে উঠে পড়ল। প্রহর ততক্ষণে সেখান থেকে অন্য পাশে চলে গিয়েছে। গায়ে হলুদের স্টেজ মূলত বাড়ির বাইরে করা হয়েছে জায়গা কমতির কারণে। মিথি বাইরে এসে প্রহরকে কোথাও দেখতে পেল না। আশেপাশে ওকে ঝুঁকি দিল আরেকবার, এখানে উকি দিয়ে কাকে খুঁজছিস? মিথি আচমকা কণ্ঠে চমকে ওঠে। পিয়াস ব্রো কুচকে তাকিয়ে আছে। মিথি আমতা আমতা করে বলল, ওই রীতিকে খুঁজছিলাম, বাড়িতে গেল, এখন এলো না। পিয়াস শুনলো, কিছু বলতে গিয়ে নজর পড়লো মিথির হাতের দিকে। চুড়ি কই পেলি? কালনা ভেঙে গেল। মিথি অবাক হলো। সে তো ভেবেছিল পিয়াস ভাই দিয়েছে, এখন তিনি এমন বলছেন কেন? কেন আপনি আনেননি? পিয়াসের সরল উত্তর, না, ভেবেছিলাম আজ আনবো, কিন্তু ব্যস্ততা ভুলে গেছিলাম। তাহলে কে এনেছে? ওহ, তাহলে হয়তো আব্বা এনেছে। ঠিক তখনই মালিক সাহেব সেখানে উপস্থিত হলেন। মেয়েকে টেনে নিয়ে গেলেন এক লোকের সামনে। মিথি পিয়াস আনেনি শুনেই মিছিমিছি বলল, তার আব্বা এনেছে, সে বাহির করবে, কে রেখেছে? কেউ বা এমন চিরকুট লেগেছে। আজ শুক্রবার সন্ধ্যা হতে পাত্রপক্ষ এসে হাজির হয়েছে। পাশের গ্রাম হওয়াতে দেরিতে হয়েছে। জামাই দেখার জন্য মানুষের ভিড় লেগেছে। গ্রামের রীতিনীতি অন্যরকম। জামাইকে গাড়ি থেকে নামিয়ে গেটে গিয়ে ঘটল বিপত্তি। জামাই নেমে আসলো। গেট ধরে দাঁড়িয়ে আছে নবনী, শার্লিন, মিথি আর রিনিতা। পাত্রপক্ষের একজন ছেলে হয়তো জামাইয়ের কাজিন হবে। গেট ফিতে কাটতে কাছের বাইরে করতে হবে। ফুলের স্তূপ থেকে যে পাবে সে ফিতে কাটবে, এমনই নিয়ম। ছেলের কাজিন খুঁজে পায়।
পাত্র আর তার কাজিন ফিতে কেটে কাছি মিথির দিকে বাড়িয়ে দিল। কাছি নেওয়ার জন্য মিথি হাত পাততে হাত ছুঁয়ে দিল সবার আড়ালে। সবাই তখন জামাই নিয়ে যেতে ব্যস্ত। মিথি প্রথমে ভুল মনে করলেও পরে বুঝতে পারলো। যখন পানির গ্লাসটা চাইলো, মিথি গ্লাস এগিয়ে দিল। মিথির আঙ্গুলের উপর আঙ্গুল রেখে ধরে ইচ্ছে করে ধরেছে, এবং নজরও তার ভালো না। মিথি হাত ঝটকায় সরিয়ে আনলো। প্রহর সবে কোথা থেকে যেন আসলো, তখন ছেলেটি সেখান থেকে চলে গেল। হাত একটু পরে ছেড়ে দিয়েছিল। প্রহর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মনে হলো তাকে দেখে ছেলেটি এমন করে পালালো। মিথি ভয় পেয়েছিল। দূরে প্রহরকে আসতে দেখে বুঝতে পারলো তাকে দেখে পালিয়েছে। প্রহর মিথির চোখ মুখ দেখে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? ছেলেটা কিছু বলেছিল নাকি? মিথি তাকালো, স্বাভাবিক হওয়ার চেষ্টা করে মাথা নাড়িয়ে না বলল। প্রহর মন খারাপ, ব্যথিত হৃদয়, এই জন্য আর বলল না, তবে ছেলেটাকে সাহায্য করবে বলে ভাবলো। প্রহরের সাথে বাড়ির ভেতরে আসতে পা চালালো। মিথির কিছু প্রশ্ন করতে মন চাইলো, এত মানুষের ভিড়ে আর হলো না। প্রহর যাওয়ায় আগে শুধু বলল, সবাই কিন্তু ভালো না, আশেপাশে অনেক ছেলে আছে, দূরে থাকবি। মিথি মাথা নাড়িয়ে চলে গেল। স্টেজে জামাইকে বসানো হয়েছে, খাবার পরিবেশন করতে হবে শালিকাদের। মিথি সেখানে উপস্থিত হলো, কিন্তু সেই ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। সে তাকানো তাকে অস্বস্তি দিচ্ছে। মিথির রাগ করে সেখান থেকে চলে আসলো। তখনই তার বিনু ফুফুর সামনে আসলো, কোলে তার 5 বছরের মেয়ে বিন্দিয়া। ফুফু এত দেরি করে আসলেন কেন? সব আনন্দ তো শেষ হয়ে গেছে। বিনু নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল, আর বলিস না, তোর ফুফার একজন চাচা কাল সন্ধ্যায় মারা যায়। মাটি হলো আজ দুপুরে। এত লোকজন সব রেখে তো আসা যায় না, তাই দেরি হলো। শ্রাবণী কোন ঘরে? মিথি ইশারা দেখিয়ে দিল। একসাথে চলল। বাড়ির ভেতরে যেতে সুচরিতা আর অরুণার সাথে দেখা। তারাও জানতে চাইলো এত দেরিতে কেন আসলো। শাহানা তাকে জড়িয়ে ধরলো। কাজিন বলে কথা, ছোটবেলায় কত স্মৃতি জমে আছে। সময়ের সাথে সব পরিবর্তন হয়েছে, সবাই স্বামী সংসার নিয়ে ব্যস্ত। বিনু দেখলো আরেক পাশে মেরিনা দাঁড়িয়ে আছে। বিনু ধীরে তার সামনে গেল। তখনই আবার সেলিম হাজির হলো, স্ত্রীকে কিছু বলার জন্য উদ্যত হতে। কেমন আছেন ভাবি? মেরিনা উত্তর দিল না। সেলিম তাকালো, বিনুকে দেখলো, তার নিজের স্বার্থপর মনে হয়। আপনি কেমন আছেন সেলিম ভাই? ভালো আছি, তুই কেমন আছিস? বেনু মেয়েকে জড়িয়ে ধরে এসে বলল, স্বামী সংসার সন্তান সব নিয়ে ভালো আছি, ব্যাস। এতটুকু কথা সেলিমের হৃদয় কম্পিত করলো। বিনু কি তাকে খোঁটা দিয়ে কথাটা বলল? মেরিনা চুপচাপ সেখান থেকে চলে গেল। পিছু নিল সেলিম। বিনু আর মিথি গেল শ্রাবণীর ঘরে। বিয়ে কিছুক্ষণ আগে শেষ হয়েছে, রাত 9টা বাজতে প্রায় সকলে চলে গেল। সারাদিনের মতো এখানে আর ভিড় নেই। বাড়ির মানুষের কিছু আত্মীয় স্বজন যারা আছে, মিথির মা ওই বাড়িতে আছে, তাদের গত 4-5 দিনের জন্য বাড়িতে রান্না বন্ধ। বিয়ে তারপর 18 জামাই আসবে, সে পর্যন্ত এই বাড়িতে খাবে। এই নির্দেশ শমশের দেওয়ানের। মিথির গরম লাগছে। ঘরে এসে ফ্যান ছাড়ল, দরজা বন্ধ করে শরীরে জড়ানো জর্জেট গাগড়া পাল্টে একটা সুতি জামা পরল। হাতের চুড়িগুলো খুলে রাখতে চেয়ে রাখলো না। চুড়িগুলো ভীষণ সুন্দর, চিকচিক করছে। বাড়িতে শুধু মানিক সাহেব আছেন, বাকি সবাই ওই বাড়িতে। মিথিও যাবে, দুপুরে খেয়েছিল, তারপর আর খায়নি। মিথি সোজা শার্লিনের ঘরে গেল, দুজনে একসাথে খাবে বলে। গিয়ে দেখলো শার্লিন নেই, শুধু শাহানা আছে। ফুফু, শার্লিন আপা কোথায়? ছাদে গেল মনে হয়, তখন দেখলাম। দেখদিনই ছাদে আছে নাকি নবনীর ঘরে? মিথি ঘর থেকে বেরিয়ে আসলো। পথে দেখা হলো শমশের দেওয়ানের সঙ্গে। তিনি বললেন, কই যাস, আয় খেতে আয়, সকলে বসেছে। মিথি তাড়া দিয়ে যেতে যেতে বলল, এখন আসছি দাদু, তুমি যাও। ছাদে যাওয়ার আগে একটি ঘরের সামনে এসে থমকে গেল। দরজা অর্ধ খোলা। সে ফাঁক উকি দিয়ে দিল, কিন্তু ঘরে কেউ নেই। মনে মনে ভাবলো, হয়তো কষ্টে দুঃখে মন খারাপ করে কোথাও বসে আছে। ইস, মানুষটার জন্য খারাপ লাগছে, আগে জানতে পারলে শ্রাবণী আপনার সাথে কথা বলতাম। দুঃখ প্রকাশ করে ছাদে গেল। পুরো অন্ধকার, ছাদ, কিছু দেখা যাচ্ছে না। মিথি ছাদের দরজায় দাঁড়িয়ে রাখলো, শালিনা পা আছো? কোনো সাড়া নেই। মিথির এবার ভয় লাগলো। সে আবার প্রচণ্ড ভূতে ভয় পায়, গ্রামের ভূতের উপদ্রব বেশি। মিথি আরেকবার ডাকলো, আপা আছো? এবারও সাড়া না পেয়ে আসতে নিল। তখনই কারো পায়ের আওয়াজ শুনতে পেল। চমকে তাকালো। মিথি ছাদের শেষ প্রান্তে হতে কেউ হেঁটে আসছে। অন্ধকারে শুধু ছায়ামূর্তির মতো দেখা যাচ্ছে। মিথির গা শিউরে উঠলে, ভয়ে শরীর কাঁপছে। এই রাতে ছাদে একা ভূত যদি তার ঘাড় মোটকে দেয় তবে? মিথি আবার ভয়ে ভয়ে উচ্চারণ করলো, কে? আমি। রাশভারী কণ্ঠ শুনে মিথি চমকালো। এটা তো প্রহর ভাইয়ের কণ্ঠ। ততক্ষণে প্রহর তার সামনে এসে দাঁড়ালো। এবার আবছা মুখখানা দেখা যাচ্ছে। মিথির ভয়ার্ত চেহারা দেখে বলল, ভূত ভেবে এত ভয় পাচ্ছিলি?
জানিস, ভূতের চেয়েও ভয়ঙ্কর হলো কিছু মানুষ, তাদের মতো হিংস্র জানোয়ার কেউ না। আমার তো মানুষে ভয় করে না, ভূতে ভয় করে। মানুষের ভয়ঙ্কর রূপের সাথে পরিচয় হয়নি, তাই ভয়ও পাসনি। আজকে সন্ধ্যায় কেমন ভয় লাগছিল? মিথি বিস্মিত চোখে তাকালো, জিজ্ঞেস করলো, কিসের ভয়? ওই ছেলেটার দৃষ্টি অনুমতিবিহীন, অস্বস্তিকর হাতের ছোঁয়া। মিথি অনেকটাই চমকে উঠল। এই কথা প্রহর ভাই কী করে জানলো? সে তো কেবল একজনকেই বলেছিল। প্রহরের আবার প্রশ্ন এলো, সেখানে থাপ্পড় মারিসনি কেন? ইচ্ছে করছিল হাত ভেঙে দিই। মিথি মাথা নিচু করে উত্তর দিল, বলার মতো সুযোগ পাইনি। প্রথমে বুঝিনি, আর পরে যখন বুঝতে পারলাম, তখন আপনি আসাতে ও পালিয়ে গেছে। প্রহর আর কিছু বলল না, ধীরে পায়ে ছাদের কিনারে দেখে গেল। মিথির কিছু প্রশ্ন ছিল, তা জানতে সেও পিছু নিল। দাঁড়াল প্রহরের ঠিক পাশে। প্রথমে জিজ্ঞেস করলো, এই অন্ধকারে কী করছিলেন? অন্ধকার আমার ভীষণ প্রিয়, তার থেকে বেশি প্রিয় আমার শুকতারা। তাই তো অন্ধকার আকাশে শুকতারাকে দেখছি আর উপলব্ধি করছি, সে আমার হৃদয় আকাশে বাঁধন ছাড়া ঘুড়ি হয়ে উড়ে কোনো এক আকাশ তাকে সুতোর বাঁধনে বাঁধার চেষ্টা করছে। আপনি কি শ্রাবণী আবাকে পছন্দ করতেন? মিথির এমন প্রশ্নে প্রহর তাকালো। মুখের আদল স্বাভাবিক, তবে কপাল গাঢ় বাজ। একটুখানি ভেবে বলল, কেন এমন মনে হলো? মিথি প্রহরের দিকে চেয়ে বলল, সেদিন বললেন যাকে চান তাকে পাওয়া হবে না। কাল গায়ে হলুদ অনুষ্ঠান দেখলেন, আপনি দূরে দাঁড়িয়ে দেখছিলেন বিষণ্ণ মন নিয়ে, তাই। প্রহর ঝংকার তুলে হেসে ফেলল। মিথির পানে চেয়ে বলল, এতটুকু দেখি এই ধারণা? দূর থেকে তো অন্য কাউকেও দেখতে পারি। তাছাড়া আমার বিষণ্ণ মন প্রায় সময় থাকে, কেবল তার মুখ দেখলে হাসি আসে। তাহলে কে আছে আপনার মনে? মিথি প্রবল আগ্রহ জানার। সে আগ্রহ যদি সে বুঝতেও, তবে কি আর এত মন খারাপ হতো? প্রহর আকাশ পানে তাকিয়ে রইল। খানিক বাদে মুখ খুলে বলল, সে আমার কাছে দূর আকাশের শুকতারার মতো। দূর থেকে দেখলেই সুখ সুখ অনুভব হয়, না দেখলে অমাবস্যা যায় আমার হৃদয়। কিসের এত বাধ্যবাধকতা প্রহর ভাই? আপনি চাইলে তাকে নিজের করতে পারেন না? সে কি আপনাকে ভালোবাসে না? প্রহর মিথির বোকা প্রশ্নে হাসল, আনমনে উত্তর দিল, সে তো জানে না ভালোবাসবে কী করে। বাধ্যবাধকতা আমার নিজের মধ্যে কি আছে আমার? কেন হবে সে আমার? আর কেনই বা দিবে তাকে আমার নিঃস্ব ঘরে? তার জন্য সুখ অপেক্ষা করছে, পারিবারিক, আর্থিক, জীবনসঙ্গী ভিত্তিক। অর্থ দিয়ে কি সুখ হয় প্রহর ভাই? যদি হতো তবে আপনার মা কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছিল? প্রহর এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মেয়েটা এত কথা জানো কীভাবে? গুছিয়ে বলছে কীভাবে? সে একটু অবাক হলো। চোখ বন্ধ করে কিছু স্মরণ করে উত্তরে বলল, অর্থ সুখ না দিলেও বিলাসিতা দেয়। আজকাল মানুষ সুখ বলতে অর্থই বুঝে। কজন বাবা ভালোবাসা দেখে মেয়েকে তুলে দেয়? মিথি ভাবলো, সত্যি তো, কজন বাবাই বা দেয়। এ অর্থ আর বংশমর্যাদা না থাকার কারণে তো প্রীতি আপা আজও এই বাড়িতে আসতে পারে না। অন্ধকারের প্রহরে পানে চেয়ে আবার জানতে চাইল, সে মেয়ে কি আমাদের পরিচিত? সেটা না হয় অজানা থাকুক, কিছু অনুভূতি প্রকাশ করতে নেই। যদি একপাক্ষিক ভালোবাসা, তাহলে তো আর প্রকাশ করতেই নেই। এতটুকু বলে থামলো প্রহর। হঠাৎ একটা প্রশ্ন জাগতে আবার জিজ্ঞেস করলো, তোর কাছে কে বেশি পছন্দের, আমি নাকি পিয়াস? সত্যি বলবি? মিতু প্রথমে একটু ভাবলো, স্বাভাবিকভাবে সত্যিটা উত্তরে জানালো, আপনি দূরে থাকেন, আপনার সাথে দূরত্বটাই বেশি। তেমনভাবে কখনো মেশা হয়নি। আর পিয়াস ভাইয়ের সাথে সম্পর্কটা অন্যরকম, কোনো আবদার করলে না করে না, আম্মা দৌড়ানি দিলে বাঁচায়, এমন অনেক কিছু আছে। সেজন্য পিয়াস ভাই একটু বেশি পছন্দের। তাই বলে ভাববেন না আপনি অপছন্দের, দুজনেই পছন্দের। প্রহর মনোযোগ দিয়ে শুনল, কিছু অনুভূতি আড়াল হলো। নীরস মুখে হাসি মারিয়ে বলল, ঠিক আছে, এখন যা। নিচ থেকে মনে হয় ডাকছে। শার্লিন ছাদে এসেছিল, কিন্তু তুই আসার একটু আগেই নেমে গেল। মিথির প্রবল আগ্রহ ব্যর্থিত হলো। বুঝতে পারলো প্রহর বলবে না, তাই পা বাড়ালো ছাদ থেকে। আর মনে মনে ভাবলো, কার জন্য এত অনুভূতি? সে কি আসলে ভাগ্যবতী? কিন্তু তাকে তো পাবে না প্রহর ভাই। যদি জানতাম কে সে, তবে এনে দেওয়ার চেষ্টা করতাম। তার বিষাদ বা জীবনে আরও বিষাদ সহ্য হয় না। দুঃখের মধ্যে মানুষটার বাস, আবার সে দুঃখ হবে তার হৃদয়ের আবাসস্থল। এটা ভাবতেও কষ্ট লাগে নিজেরই। সেখানে মানুষটা সব সহ্য করে। প্রহর পিছনে ফিরে তাকালো। ততক্ষণে মিথি সিঁড়ি বেয়ে নেমে গেছে।
তার যাওয়ার পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটের কোণে হাসি বিবর্জন দিয়ে বলল, যার জন্য মন পিঞ্জিরায় ভালোবাসা পুষি, সেই বলে ভালোবাসি কোন সে পাখি। সে আমার মন পিঞ্জিরার একান্ত সুখ পাখি। একদিন সে পাখি উড়াল দিলে মিলবে কেবল পিঞ্জিরার খালি জল ভরা আখি।